গল্পের নাম ভূত দিয়ে ভূত ভাগানো। দিনু ঘোষ সেবার বিয়ে করে নতুন বউ নিয়ে গেছে গিরিডিতে। সেখানে তার বাবা মা থাকেন, সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, লোকে লোকারণ্য। কোথাও তিল ধারণের জায়গা নেই। তার ওপর এই গরমের সময় রাত্রিরেই বেশি মুশকিল। এই গরমে এত লোক শোবে কোথায়? আমাদের বাড়িটা কাছেই। ঠিক হলো একদল ছেলে মেয়ে এসে শোবে সেখানে। ছেলের দল ছাদে শোবে আর মেয়েরা শোবে নিচে টানা বারান্দায়। প্রথম দিন শুতে শুতেই রাত 12টা বেজে গেল। ঘুমের নাম নাই, খালি গল্পই চলেছে। আমি কথা ভুলে শুয়ে আছি। একলা ঘরে বোধহয় একটু তন্দার মতন এসেছে। হঠাৎ মনে হলো কে যেন ধাক্কা দিচ্ছে আমাকে। ধরফড়িয়ে উঠে বসলাম। দেখি মেজদা সুকুমার। জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? সে বললে, নেত্যবাবু আপনাকে ডাকছেন, বিশেষ দরকার। ভালো বিপদেই পড়া গেছে দেখছি। বিশেষ দরকারের আর সময় খুঁজে পেলেন না? অগত্যা বললাম, যাও, যাচ্ছি। নেত্যবাবু এমডি পাশ করা ডাক্তার। তিনি আছেন বলে আমরা এত কটি প্রাণী নিশ্চিন্তে আছি। কাজে তার ডাককে উপেক্ষা করতে পারলাম না। গিয়ে দেখি নেত্যবাবুকে ঘিরে ছেলের দল ঘেঁষাঘেঁষি হয়ে বসে আছে। জিজ্ঞাসা করলাম, কি হলো? সমস্যারে উত্তর এলো, ভূত। বলে কি? সব খেপে গেল নাকি? না, এ আর কি। একটা কড়া রকম কিছু বলবো ভাবছি। এমন সময় নেত্যবাবু বলে উঠলেন, ওই ছাদের দক্ষিণ কোণটায় এই মাত্র দেখলাম। তার গলার আওয়াজে টের পেলাম বেশ ভয় খেয়ে গেছে। আমাদের বাড়িটা ভুতুড়ে বলে একটু বদনাম আছে। বাড়ি মালি ও চাকররা অনেকেই অনেক কিছু অলৌকিক দেখেছে বলে বলেছে। কেউ কেউ আবার দিকে অজ্ঞানও হয়ে পড়েছে। তবে আমরা কখনো কিছু দেখিনি। তবু গাটা কেমন ছমছম করে উঠল। কি দেখলেন? বলতে না বলতেই নেত্যবাবু বলে উঠলেন, ওই কোণটায় বসেছিলাম আমি, সুধীর, সুকুমার, অনুপ, বাপন। না, দাঁড়িয়ে থাকা আর চলল না দেখছি। একটু বসতে হলো। ভালো করে নেত্যবাবু গা ঘেঁষে বসলেন। একবার তাকিয়ে দেখলাম ছেলের দল আমাকে ঠেসে বসে আছে, অথচ একটু আগে যেরকম গরম বোধ হচ্ছিল এখন যেন তেমন আর টের পাচ্ছি না। নেত্যবাবু বলে চলেছেন, আমরা ভূত নিয়ে জমিয়ে আলোচনা করছিলাম। সুধীর বলছিল, মামদুর চেয়ে সাহেব ভূত আরও ভয়ঙ্কর। রফিক মিয়া যেটা দেখেছিল সেটা ছিল সাহেব ভূত। বসে বসে আমাদের এই সব গল্প হচ্ছে। এমন সময় হঠাৎ অন্ধকারে মনে হলো কে যেন আমার বাঁ দিকে পেছনে দাঁড়িয়ে। সেদিকে মুখ ফেরাতেই দেখি কি ধবধবে সাদা মেমেদের মতন পোশাক পরা কে একজন আমার বাঁ কাঁধ ঘেঁষে বসবার উপক্রম করছে। আমি তো ছিটকে গিয়ে পড়লাম সুকুমারের ঘাড়ের উপর। জিজ্ঞাসা করুন সুকুমার, অনুপ, বাপনকে। অনুপ ভয়ার্ত গলায় বলে উঠল, মেম ভূত। কেয়ারটেকার বলেছিল ওই সাহেব ভূতটার সঙ্গে একটা মেম ভূতও আছে। কি যে বলবো ভেবে পেলাম না। দেখছি এরা সকলেই একটা কিছু দেখেছে আর বেশ একটু উত্তেজিত হয়ে পড়েছে। তবুও বললাম, তা তোমরা এক কাজ করো, বিছানা মাদুর গুটিয়ে ছাদের ওই উত্তর দিকটায় গিয়ে শো।
বাকি রাতটা কোনো মতে কাটিয়ে দাও, তারপর কাল যা হোক একটা ব্যবস্থা করা যাবে খন। আর ওই ভূত টুতের গল্প ছাড়ো তো। মনের ভেতর ভূত ঢুকলে এই অন্ধকার রাত্রে অনেক কিছু দেখা যায়। আর দেখো, নিচে মেয়েরা রয়েছে, কিছুতেই না জানতে পারে এসব কাণ্ড। ভারী অনর্থ হবে তাহলে। যাই হোক, সে রাতের মতো আর কিছু ঘটল না। আমি ছাদ থেকে নেমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে সূর্যের আলো দেখে মনে ভারী আনন্দ হলো। আর গত রাত্রের উত্তেজনা সব নেহাতি ছেলে মানুষ বলেই মনে হতে লাগলো। হঠাৎ দেখি অনুপ যাচ্ছে। ভাবলাম ভালোই হলো, আগে ওকে নিয়ে পড়া যাক। ডাকলাম, অনুপ শোন, কাছে আসলে পর বলবো। এই দেখ অনুপ, কালকেরে ওই বিষয়টা সম্বন্ধে কাউকে কিছু বললিস না। অনুপ আমাকে বাধা দিয়ে বলে উঠল, ও বিষয়ে আপনি কিছু ভাববেন না, একটা সস্তায়ন করলেই সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দিচ্ছি, এই তো সেই কাজেই বেরোচ্ছি বলে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। বলে কি সত্যায়ন করতে হবে? যুক্তিতে ঠাসা কথাগুলো যেগুলো ভেবে রেখেছিলাম ওদের ওপর ঝাড়ব বলে, ও সব কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো। তবুও ভাবলাম এও এক রকমের ভালো, আমার আর কিছু করবার নেই। সমস্ত দিন কেটে গেল বিয়ের বাড়ি হই হুল্লোতে। সন্ধ্যার পর লোক সমাগম শুরু হলো। তাদের বসানো খাওয়ানো প্রভৃতি নিয়ে নিঃশ্বাস ফেলবার সময় রইল না কারোর। তারপর একে একে নিমন্ত্রিতরা সবাই বিদায় নিলেন। এবার বাড়ির লোকেরা সব খেতে বসবে। দুজন যদি এসে বসলো তো 5 জনের দেখা নেই। ডাকাডাকি হাঁকাহাঁকির পর যদিও বা সব এলো তো সুধীরের পাত্তাই নেই। অনুপ ও অনুপ বলে ডাকছে সবাই। এমন সময় আমাদের চাকর চূড়ামণি এসে বললে, অনুপবাবু তো ছাদ মেয়ে পূজাকে বন্দোবস্ত করছেন। যেই না বলা, এই 1 সেকেন্ড আগে সবার মুখে যে হাসি আর আনন্দের রেখা আঁকা ছিল সব গেল ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে। গেলাম একবার সিঁড়ির দিকটায়, গিয়ে দেখি অনুপ ছাদ থেকে নেমে আসছে। জিজ্ঞাসা করলাম, কি হে, সবাই বসে আছে তোমার জন্যে, তুমি আবার ছাদে গিয়ে কি লাগিয়েছ? সব ঠিক হয়ে গেছে, জিনিসপত্র অনেক কষ্টে জোগাড় করেছি। ব্যাঙ্গাবাদের কাছাকাছি ঘুটিয়া নামে এক ব্যাটা ফকিরের কাছে। প্রথমে তো ব্যাটা আমায় পাত্তাই দেয় না, শেষে কুদরত শাহ ফকিরের নাম নিতে বাবা বলে বার করে দিল। মনে পড়ে গেল অনুপের তন্তর মন্তর ঝাড়ফুঁকের দিকে বরাবরই বিশেষ ঝোঁক আছে। কত ফকির সন্ন্যাসীর পেছনে যে ঘুরেছে তার ইয়ত্তা নেই। জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা হবে কবে? সে বললে, আজই রাত 12টার পর। বললাম, তা এখন খাবে তো? আমরা সবাই একসঙ্গে বসছি কি না? বললে, খাবো না বলেন কি, বরং বেশি করেই খাবো। যে খাটুনিটা গেছে সমস্ত দিন, খেতে খেতে নেত্যবাবুকে বিশেষভাবে লক্ষ্য করতে লাগলাম। মনে হলো ভদ্রলোক ভারী মুষড়ে পড়েছেন। খাওয়া দাওয়ার পর 2টো পান চেয়ে নেব ভাবছি, হঠাৎ দেখি ছেলের দল চলেছে ছাদের সিঁড়ির দিকে, ওই সঙ্গে নেত্যবাবু। তারপর দেখি কাপড় ঢাকা
একটা থলে নিয়ে চলেছে অনুপ। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই অনুপ, তোমরা যে এসব করছো, এতে খারাপ ফল কিছু হবে টবে না তো? অনুপ বললে, কিছু মাত্র খারাপ হবার সম্ভাবনা থাকলে আমি এ কাজে হাত দিতে পারি বলে আপনি ভাবেন? বললাম, না না, তা নয়, তবে ভালো যে কিছু হবেই, যে বিষয়ে তুমি কি নিশ্চিত? সে বললে, আমার মুখের কথায় আপনার বিশ্বাস হবে না জানি, আর তা করতেও বলি না। আপনি ওই পশ্চিম দিকের নিম গাছটার দিকে লক্ষ্য রাখবেন। ছাদে যেতে হবে না আপনাকে, এখান থেকেই লক্ষ্য রাখুন। এ কথা বলে অনুপ সিঁড়ি বেয়ে উঠে গেল। কি যে বললে ভালো করে বুঝতে পারলাম না। ওই নিম গাছটার দিকে নজর রাখতে বললেই বা কেন? কি আছে ওখানে? আর এই অন্ধকার রাত, আমি এতখানি দূরে এখান থেকে কী বা দেখতে পাবো? নানা উদ্ভট চিন্তা এসে মাথাটা গুলিয়ে দেবার জোগাড় করছে। একটা চেয়ার টেনে এনে বসলাম। নিস্তব্ধ রাত, মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। খানিক বাদে শুনতে পেলাম ছাদে মন্ত্রপাঠ হচ্ছে। কি বলা হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তারপর কিছুক্ষণ চুপচাপ। তারপর হঠাৎ শুনি বেশ চড়া গলায় কথা আরম্ভ হয়েছে। কি এ কি, এ যে ইংরাজি, আর এসব কি বলছে? বিচ্ছিরি বিচ্ছিরি ইংরাজি, গালাগালির সঙ্গে ঝুড়ি ঝুড়ি হিন্দি আর বাংলা দুর্বাক্য বলে চলেছে। যা লেখা তো দূরের কথা, বলাও যায় না। অনেক পরিশ্রুত করে বাদশাহ দিয়ে তর্জমা করলে কিছুটা এই রকম দাঁড়ায়। তবে রে শাকচুন্নির বেটি, তুই দেখছি নিতান্তই ভালো কথার পেতনি নোস। এই যে মিনতি করলাম, তুই বুঝি বুঝলি? মেমভূত দেখে ড্যাম নিগার বাঙালি ওজা ভয় খেয়ে গেছে। ওরে, ওটা যে মেয়ে জাতের মান রাখার জন্যে, তা তুই বুঝবি কি করে? তোর কপালে যে অকথ্য অপমান লেখা আছে, তা ভাবতেও আমার গা শিউরে উঠবে। যাতে বড়াই করছিস বলে বলি, ওরে লজ্জা রাগি খাকি, যা ভাবতেও আমার গা শিউরে উঠছে। জাতের বড়াই করছিস বলি, ওরে লজ্জা খাকি, তোর ওই অমন ভালো সাহেব ভূত থাকতে তুই একটা ভেতো বাঙালির ঘাড়ে চাপতে যাস কেন? তবে এত দেশ থাকতে তুই বেহার মুলুকে এসেছিস চড়তে, বড় মধু পেয়েছিস এখানে না? এই বেহার মুলুকের ওষুধ প্রয়োগ করছি তোর ওপর। দাঁড়া, এ দেশের ডাকু কয়াল সে মরে আজ কারি পিরেত হয়েছে, তারই হাতে তোকে দিচ্ছি ছেড়ে। তারা একটু অপেক্ষা কর। একি নিম গাছটা ওরকম দূরে দূরে উঠছে যে? কই, তার আশপাশে গাছগুলো তো নড়ছে না, হাওয়া তো এক বিন্দু নেই। তবে এরকম হচ্ছে কি করে? সঙ্গে সঙ্গে ওপরে চিৎকার হলো, পাকড়ো পাকড়ো! আমার সমস্ত গা দিয়ে যে বিদ্যুৎ ছুটে বেড়াচ্ছে। কি দেখছি এসব? জেগে আছি তো। তারপর যা ঘটল তা বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। দেখি সাদা আলখাল্লা পরা কি একটা, তার সঙ্গে ঝাপসা সাদা মতন আরও একটা কি, নিম গাছটা জুড়ে তাণ্ডব নাচ নেচে বেড়াচ্ছে। তার দাপটে সমস্ত গাছটা যেন ভেঙে পড়বার জোগাড়। সস্বর মচমচ আওয়াজে বাড়িতে যে কটা কুকুর ছিল
তারা ভীষণ চিৎকার জুড়ে দিল। একটু আগে যে শেয়ালের দল হুক্কা হুয়া ডাকছিল, তারা ভীষণ ভয় পেয়ে ভেউ ভেউ ডাকতে শুরু করে দিল। বাড়ির চাকরগুলো সমস্বরে রাম রাম করতে লেগে গেল। ভুবন পালোয়ান কান্নার সুরে "ও বাবা পরেশনাথ" বলেই সাষ্টাঙ্গে আছাড় খেল এবং সঙ্গে সঙ্গে মূর্ছা। ওপরে তখন হুলুস থুলুস লেগে গেছে। অনুপ চেঁচাচ্ছে, "বেশ হুয়া, ঠিক হুয়া, আপলে যাও, ফির না আনে পায়ে।" নিত্যবাবুও চেঁচাচ্ছেন, কিন্তু তার গলার স্বর অন্যরকম হয়ে গেছে। বোধ করি দারুণ ভয়ে মানুষের স্বর এরকম হয়। অসম্ভব রকম কাঁপানো ও বিকট গলায় তিনি চেঁচাচ্ছেন, "ভয় নেই, ভয় নেই।" তারপর সকলে মিলে লেগে গেল একসঙ্গে চেঁচানো। কে যে কি বলছে কিছু বোঝবার জোই নেই। হঠাৎ শুনি আমার নাম ধরে নেত্যবাবু ডাকছেন, "আসুন, আসুন, শিগগির আসুন।" কোনো রকমে সিঁড়ি বেয়ে উঠছে। বুকের ভেতরটায় কে যেন হাতুড়ি পিটছে। ছাদে উঠে যা দেখলাম তা রীতিমতো দক্ষযজ্ঞ বলা চলে। ছেলের দল কেউ বসে, কেউ কাত হয়ে, সবাই জবুথবু মেরে গেছে। নিত্যবাবুর পাগলের মতো চেহারা, তার চুলগুলো সব খাড়া হয়ে গেছে। ঘিয়ের প্রদীপ উল্টে তোষকটা তখনও জ্বলছে। দ্রব্য সামগ্রী যা যা ছিল সব চারদিকে বিক্ষিপ্ত। সুকুমার মাটিতে পড়ে আছে। নিত্যবাবু তার একখানা হাত ধরে টেনে তোলবার চেষ্টা করছেন, আর সুধীর একটা ঘটি থেকে জল নিয়ে বারবার জলের ছিটে দিচ্ছে সুকুমারের মুখে। আস্তে আস্তে সুকুমার যেই চোখ মেললে, অমনি নিত্যবাবু তার কানের কাছে বিকট গলায় মুখ নিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলেন, "ভয় নেই, ভয় নেই।" সে চিৎকারে নির্ভীকেরও ভয় এসে যায়। রাতটা তো কোনো মতে কাটল। ভোর না হতেই উঠেছি। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই গতরাত্রের ভয় বিভীষিকা যেন আকাশে মিলিয়ে গেল। ভাবলাম যাই, একবার নিম গাছটা দেখে আসি। আস্তে আস্তে গাছতলায় গেলাম। এদিক ওদিক তাকিয়ে দেখছি, কিছু বোঝবার জো নেই যে এরই ওপর কাল রাত্রে এত কাণ্ড হয়ে গেছে। হঠাৎ দেখি অনুপ সেখানে এসে হাজির। বললে, "দেখেছেন?" বললাম, "কি?" হাত দিয়ে দেখিয়ে বললে, "ওই ডালটা।" দেখি একটা বেশ মোটা ডাল সদ্য ভাঙা নিচে পড়ে আছে। অনুপ বললে, "যাবার সময় ভেঙে দিয়ে গেছে, চিহ্ন আর কি।" তারপর হেসে বললে, "কেমন দেখলেন? ভূত দিয়ে ভূত ভাগানো।" তাহলে এখানেই গল্পটি শেষ করলাম। ভালো লাগলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আশা রাখি। ধন্যবাদ।